হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে রয়েছে একটি হাড় হিম করা ভূতের গল্প। উফ, না, আবার সেই মুখটা। ঘামাক্ত হাত দুটো মুখের দিকে নিয়ে যায় সুরজিৎ। হাতটা চোখের পাতা জোড়াকে স্পর্শ করতে একটা ঠান্ডা অনুভূতি হলো। চোখটা খুলতেই সুরজিৎ দেখলো ঘরটা অন্ধকারের চাদরে ঢেকে গেছে। থমথমে হয়ে গেছে চারিদিক। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সুরজিৎ। একটা মেয়ে বারবার তার চোখের সামনে আসছে, বহুদিন বহু যুগ ধরে আসছে। খুঁজে বেড়ানোর চেষ্টাও বৃথা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার কোনো অস্তিত্বও নেই। চোখে মুখে জল দিল সুরজিৎ। ঘড়িতে তখন ঠিক রাত 3টে। এরপর কি হলো জানতে আমাদের গল্পটি শুনতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। আমি গল্প পাঠে আপনাদের সাথে আছি নন্দিতা সরকার। সারা শরীরটা ঘামছে, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। এক রহস্যময়ীর হাত এগিয়ে আসছে সুরজিতের দিকে। অনেক দিনের চেনা কোনো স্পর্শ ওর চোখ মুখ স্পর্শ করছে। এক মায়াবী গন্ধ আবর্তিত হচ্ছে চারিদিকে। বিমূর্ত দৃষ্টিতে ওই মায়াবিনী তাকিয়ে ওর দিকে, লেলিহান দৃষ্টি, আফসোস আর আবেগের বশবর্তী দুটি চোখ পাওয়ার তৃষ্ণায় মেতে উঠেছে। এগিয়ে আসছে ওর দিকে, আরো কাছে, তারপর আরো কাছে, সবটাই যেন ধোঁয়াশা। উফ, না, আবার সেই মুখটা। ঘামাত্ম হাত দুটো মুখের দিকে নিয়ে যায় সুরজিৎ। হাতটা চোখের পাতা জোড়াকে স্পর্শ করতে একটা ঠান্ডা অনুভূতি হলো। চোখটা খুলতে সুরজিৎ দেখলো ঘরটা অন্ধকারের চাদরে ঢেকে গেছে। থমথমে হয়ে গেছে চারিদিক। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সুরজিৎ। একটা মেয়ে বারবার তার চোখের সামনে আসছে, বহুদিন বহু যুগ ধরে আসছে। খুঁজে বেড়ানোর চেষ্টাও এখন বৃথা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার কোনো অস্তিত্বও নেই। চোখে মুখে জল দিল সুরজিৎ। ঘড়িতে তখন ঠিক রাত 3টে। কলকাতার রাস্তা প্রায় নিস্তব্ধ। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই একটা ঠান্ডা হিমেল হাওয়ার স্রোত বয়ে গেল। ওর কানের পাশ দিয়ে কেউ যেন ওর নামটা ধরে ডেকে গেল। তার কোনো চিহ্নও নেই, অথচ সে তবুও জীবিত। প্রতিটি মুহূর্তে তার উপস্থিতির অনুভূতিটা সুরজিতের স্পর্শকাতর হৃদয়কে ছুঁয়ে যায়। এই মেয়েটাকে সে ভালোবাসে, মন প্রাণ সবকিছু সঁপে দিয়ে গেছে, কিন্তু তাকে চোখের সামনে দেখতে পায় না। একটা অসামঞ্জস্যকর পরিস্থিতি। নিজেকে এর থেকে বের করার কাজ খুব কঠিন। বহুবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। যেন কয়েক হাজার বছরের প্রতীক্ষিত সে। এই প্রতীক্ষার শেষ কোথায়? সুরজিতের তা ঘরের ডিম লাইটটা জ্বালাতেই টেবিলের উপরে রাখা বাঁধানো ফটো ফ্রেমের ভিতরে নিকিতার মুখটা ভেসে ওঠে। সুরজিতের বর্তমান প্রেমিকা নিকিতা অধিকারী। সুরজিৎ একটি প্রাইভেট কনসার্নের ফটোগ্রাফার। ফ্যাশন ফটোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন ম্যাগাজিনের ফটোশ্যুট পর্যন্ত সবকিছুই তাকে করতে হয়। টাকার অঙ্কটাও বেশ ভালোই, হিসেব করে খরচা করবার প্রয়োজন হয় না। ছবি তোলার হাতটা খুবই ভালো, তাই যে কোনো কনসার্ন থেকে সহজেই ডাক পায় সুরজিৎ। অভিজ্ঞ এবং মেধাবী ফটোগ্রাফার হওয়ায় কলকাতা শহরে তার বেশ ভালোই নাম ডাক হয়ে গেছিল। চাকরির থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল ছবি তোলার বিষয়টি। কাজ থাকলে শুধু ছবি তুলবো আর না থাকলে নয়, এমন ভাবধারায় সে বিশ্বাসী ছিল না। ফলে ক্যামেরা হাতে থাকলে শার্টারে হাতটা এমনিই চলে যেত, কারোর বিধিনিষেধ মানত না সে। বহু সুন্দর সুন্দর মুখের ছবি সারিবদ্ধভাবে সাজানো ছিল তার ঘরে। এই ছবিগুলি তোলার উদ্দেশ্য ছিল একটাই, স্বপ্নে আসা মেয়েটিকে খুঁজে বার করা। কোথাও না কোথাও তার হদিস নিশ্চয়ই পাবে, এমনটাই বিশ্বাস ছিল সুরজিতের। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছেও তার দেখা মেলেনি। এই স্বপ্ন আজকে নতুন নয়। শয়ন স্বপ্নে, নিদ্রা এবং জাগরণে এই মায়াবী মুখটির উপস্থিতি সে প্রত্যক্ষ করে এসেছে। কখনো মনে হয়েছে হাত বাড়ালেই ছুঁতে পারবে, আবার কখনো মনে হয়েছে এই মায়াবিনী তার নাগালের অনেক বাইরে, থেকেও যেন নেই, যাকে শুধু অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না। তবুও তার বিশ্বাস ছিল
এই মেয়েটিকে শহরের ভিড়ের মধ্যে একদিন না একদিন সে ঠিকই খুঁজে পাবে। মেয়েটি তারই খোঁজ করছে, এমনটাই তার কতিপয় বিশ্বাস ছিল। শহরের ধোঁয়া ও ধুলোর মধ্যে তাকে মিশে থাকতে দেখত সুরজিৎ। বাস্তবের মধ্যেও তাকে খুঁজে পাবার এক আগ্রহ তাগিদ কাজ করত সুরজিতের। অনেকের মাঝে যদি কোনোদিন খুঁজে পায় সে, নিকিতার সাথে সম্পর্কটা অনেক দিনের, কিন্তু সম্পর্কের মধ্যে কোনো মিষ্টতা নেই। গড়পড়তা জীবনযাপনের সাথে কোনো রকমে তাল মিলিয়ে বাঁচার চেষ্টা করছে সুরজিৎ। এক নাগারে প্রতিদিনের এই রোজ নামচা চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়েছে সে। এর পিছনেও ছিল এক কালো ইতিহাস। নিকিতা তার জীবনের প্রথম প্রেম ছিল না। এর আগেও দুবার সম্পর্কে জড়িয়ে পড়েছিল সুরজিৎ, কিন্তু কারোর সাথে সম্পর্ক রক্ষা করা সম্ভব হয়নি। নিকিতা তার জীবনে এসেছিল ঝড়ের মতো। ক্লান্ত প্রতীকের মতো যখন এধার ওধারে ঘুরে বেড়াচ্ছিল, তখনই আগমন ঘটেছিল নিকিতার। নিকিতা জানে সুরজিৎ ওর মনের মানুষ নয়, তবুও ওর সাথেই থাকে। কারণও একটা কথা জানে, সুরজিৎ বড্ড একা, একগুঁয়ে, কিন্তু এই একাকিত্ব সে মুখে প্রকাশ করে না, তাই নিকিতা ওর পাশে রয়েছে। কিন্তু অফিসের অ্যাসাইনমেন্ট থাকায় তাকে কলকাতাতেই থেকে যেতে হয়েছিল। অ্যাক্সিডেন্টটা ঘটেছিল মাঝ রাস্তায়। পুলিশের তরফ থেকে যখন জানানো হলো, তখন বডি দুটো দলা মোচড়া পাকিয়ে গিয়েছিল। একটি পাঞ্জাব লরি এসে পিস্ট করে দিয়েছিল ওদের। সৎকারের সময় দেহগুলিকে চিহ্নিত করা সম্ভব ছিল না, কোনটা মা আর কোনটাই বা বাবা। শুধু লাগেজগুলো তাকে বোঝা গেছিল এগুলো সুরজিতের মা বাবারই সম্পত্তি। জীবনটা সবই কেড়ে নিয়েছে। সুরজিৎ না পেয়েছে ভালোবাসা, না পেয়েছে যত্ন। এক পায়ে জন্তুর মতো কোনো রকমে নিঃশ্বাসটা পড়ছে। ওই দিয়েই কাটিয়ে দিতে হবে গোটা জীবনটা। চোখের জলটা মুছে নিয়ে কলাপসেবল গেটের দরজাটা খুলতে যাবে, এমন সময় পাশের বাড়ির মিতা আন্টি বলে উঠলেন, কি ব্যাপার আজকে এত সকাল সকাল? অফিসের কাজ পড়ে গেছে বুঝি? ভদ্রমহিলাটি সুরজিৎকে নিজের ছেলের মতোই দেখেন। বয়স হয়েছে, ছেলে মেয়ে বিদেশে থাকে, স্বামীও গত হয়েছেন প্রায় 2 বছর, তবে তিনি এখনো কলকাতার মাটি আঁকড়েই পড়ে আছে। আরে বাবা, সবই কি ওই স্বপ্নে আসা মেয়েটা করছে? এসব কথা এখন থাক আন্টি, বহু সাইকিয়াট্রিস্টের কাছেও বলেছি, সবার উত্তর একই। কিন্তু আমার সত্যিটা আমার কাছেই থাক না। সে হয়তো শুধু আমাকেই জানাতে চায়, আর কাউকে নয়। তাই তোমাদের কাছে যেটা স্বপ্ন, যেটা কল্পনা, আমার কাছে সেটা অনেক বড় সত্য। যাক, ওসব কথা পরে হবে। আমি বরং এখন বেরোলাম। আমি তোমাকে এমনিতেই চাবিটা দিতে আসছিলাম, জানি তুমি অনেক ভোরে উঠে পড়ো, কিন্তু আজকে আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, তাই ভাবলাম তোমাকে বিরক্ত করব না। কিন্তু তুমি এখন উঠেই যখন পড়েছ, তবে এই নাও ফ্ল্যাটের চাবিটা। আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসব। মিতা আন্টির হাতে চাবির গোছাটা ধরিয়ে দিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে গেল সুরজিৎ। এটা তার রোজকার দায়িত্বের মধ্যে পড়ে। বাড়ির চাবিটা সে মিতা আন্টির কাছেই দিয়ে যায়। এখন বিশ্বস্ত বলতে শুধুমাত্র সেই। দক্ষিণ কলকাতায় একটি সুবিশাল কমপ্লেক্সে ফ্ল্যাট নিয়ে থাকে সুরজিৎ। যদিও এটা তার বাবার তৈরি, তবুও এখানেই মাথা গুঁজে পড়ে থাকতে ইচ্ছে করে তার। নিজের উপার্জনে একটা ফ্ল্যাট নেওয়া তার কাছে খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু এখানে থাকলে বাবা মার কাছে থাকা যায় বলেই সে বিশ্বাস করে। মিতা আন্টি পাশেই থাকেন। বিশাল বড় এলাকা নিয়ে ফ্ল্যাট বাড়িগুলো দাঁড়িয়ে থাকে ঠিকই, কিন্তু অন্দরটা ফাঁকাই থাকে। জনজীবন এখন সংকীর্ণ হতে হতে একেবারে তলানিতে এসেই ঠেকেছে। জীবন এভাবেই চলছে, কিছু করার উপায়ও নেই। বাড়িতে ফিরে
ফ্রেশ হয়ে গাড়িটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল সুরজিৎ। অফিসের কাজ বললে ভুল হবে, মনের স্মৃতিগুলোকে মুছে দিয়ে এগিয়ে যেতে চায় সে। গাড়ির স্পিডটা ক্রমে বেড়েই চলল। হঠাৎ গাড়ির সামনে একটা মূর্তি এসে দাঁড়াতেই এমার্জেন্সি ব্রেকটা সজোরে কষতে বাধ্য হলো সুরজিৎ। স্টিয়ারিংটা ধরে হাঁপাতে লাগলো। সামনের দিকে তাকিয়ে দেখলো একটা নারী মূর্তি। নিকিতা ভয়েতে কাঁপছে। কি অবস্থা তোমার? গাড়ি চাপা দিয়েই তো চলে যাচ্ছিলে, ভুলে গেছিলে যে রোজ তুমি আমায় এখান থেকে অফিসের জন্য পিক আপ করো? আর এত জোরে কে গাড়ি চালায় সুরজিৎ? নিজের বিপদের কথাও কি ভুলে গেছিলে? সুরজিৎ গাড়ির দরজাটা খুলে বেরিয়ে এলো নিকিতার সামনে। তারপর বলল, আমার আগের সব কথা বারবার মনে পড়ছিল নিকিতা। গাড়ির স্পিডটা কখন বেড়ে গেছে ভাবতেও পারিনি। আর সত্যি একটা বড়সড় বিপদ হয়ে যেত। ভাগ্যিস তোমার কিছু হয়নি, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। নিকিতা এগিয়ে এসে বলল, আজকে তাহলে আর অফিসে যাবার দরকার নেই, চলো আজকে গঙ্গার ধারে গিয়ে কিছুক্ষণ বসি। তোমার জীবনের অতীতের কথাগুলো শুনতে চাই। কোন অতীত তোমাকে এভাবে তাড়া করে বেড়াচ্ছে? এটা জানার পূর্ণ অধিকার আমার আছে। তুমি আমায় বলো, আমি সব শুনবো। ওরা গাড়িটা ঘুরিয়ে এগিয়ে চলল গঙ্গার ঘাটের দিকে। একটা ফাঁকা জায়গা দেখে দুজনেই বসলো। নিকিতা ওর সাথে এখনো যথেষ্ট দূরত্ব রেখেই মেশে। সুরজিতের চোখে ভালোবাসার ইচ্ছেটা এখনো দেখতে পায়নি। সুরজিৎ, অতীতকে এবার মুছে ফেলো। তোমার জন্য হয়তো একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। নিকিতার কাছ থেকে কথাগুলো শুনে বড্ড বেমানান মনে হলো ওর। ও জানে নিকিতা একটা কথাও মিথ্যে বলেনি। নিকিতা ওর পাশে থাকতে চায়, ওর হাত দুটো চিরজীবনের মতো ধরতে চায়। সবসময় এক চোখ প্রতীক্ষা নিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। তবুও একটা বিপদের আশঙ্কা কুড়ে কুড়ে খায় ওকে সব সময়। আমি জানি নিকিতা, তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো, এটাই আমার জীবনে সবকিছু নয়। এর আগেও আমি দুজনের সাথে সম্পর্কে যুক্ত হয়েছিলাম, কিন্তু আজ তারা কেউ এই পৃথিবীতে নেই। কোনো এক অজানা শক্তি তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। এটা যতটা আমার কাছে সত্যি, ততটা হয়তো অন্য কারোর কাছে নয়। কিন্তু সবটা জানার পরে আমি কিছুতেই তোমাকে জীবন নিয়ে খেলতে পারি না। আমি তোমাকে বন্ধু হিসেবে খুব ভালোবাসি, হয়তো আজীবন সেটাই মেনে চলবো। কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে আশা করো না, আমি দিতে পারবো না। নিকিতার কাছে এই উত্তরগুলো অজানা ছিল না। একদিন যে সুরজিতের কাছ থেকে এই উত্তরগুলোই ভেসে আসবে, সেটা সে আগেই জানতো। চোখের কোণে জমে থাকা জলগুলোকে কোনো রকমে হাত দিয়ে মুছে নিয়ে সামান্য একটু হাসি নিয়ে বলে উঠল, সে আর আমার থেকে বেশি কে জানে। তোমার মুখের হাসিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তুমি আমাকে তোমার ভালোবাসা নাইবা মনে করলে, একজন ভালো বন্ধুর জায়গা থেকে তো আমি তোমার পাশে থাকতেই পারি, নাকি সেটাও অপরাধ হয়ে যাবে? নিকিতা, এভাবে বলো না। তুমি নিজেও খুব ভালো করে জানেন তুমি আমার কাছে ঠিক কতটা। তবে অতীতের কোনো কথাই আমি আজ অব্দি তোমার কাছে বলিনি। এর পিছনে অনেক কারণ ছিল। তবে আজকে তোমার মুখ থেকেই কথাগুলো শোনার পর আমার মনে হলো তোমাকে এই কথাগুলো বলার সময় হয়েছে। তুমি ছাড়া এখন আমার জীবনে নিজের বলতে আর কেউ নেই। মা বাবা চলে যাওয়ার পর থেকে আমি জীবনটা একাই কাটিয়েছি। মা বাবা যখন বেঁচে ছিলেন তখন আমি বেশ কয়েকবার নিজের জীবনটাকে নতুন করে সাজাতে চেয়েছিলাম। দুটো সম্পর্কেও লিপ্ত হয়েছিলাম, কিন্তু তারপর সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। ভালোবাসা আর বিশ্বাসের প্রতি আমার ভরসা উঠে গেছে। আগে ঈশ্বরকে খুব বিশ্বাস করতাম, কিন্তু মা বাবা চলে যাওয়ার পর থেকে সেটাও বন্ধ করে দিয়েছি। নিজের সাথে প্রতিটা মুহূর্তে লড়াই করে চলেছি। ঠিক জানি না এর শেষ কোথায়, জানি না এর থেকে কোনোদিন বেরোতে পারবো কিনা। তবুও চাই তোমাকে মনের সব কথাগুলোকে বলতে। তবে আর একজন মানুষও রয়েছে, মিতা আন্টি। তবে তার কাছে সব কথা খুলে বলতে পারি না। আমার কাছে সবচেয়ে কাছের মানুষ ছিল আমার মা। জীবনের সমস্ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটা কঠিনভাবে তাকে অনুভব করেছিলাম, আমার মা তার সব কিছুই সহজ করে দিয়েছিলেন। তাই মা চলে যাওয়ার পর থেকে আমি আর আলোর খোঁজ রাখিনি। বাঁচতে হয় তাই বেঁচে আছি, কারণ মরতেই পারবো না। মৃত্যু চাইলেই আসে না। এটাও এক ধরনের তপস্যা, জানবে। ভালোবাসা যেমন তপস্যা ছাড়া পাওয়া যায় না, মৃত্যুকেও তেমন এত সহজে কাছ থেকে দেখতে পাবে না। তবে আমি দেখেছি
কিন্তু তার কারণ আজ অব্দি বুঝতে পারিনি। মৃত্যুকে তুমি কাছ থেকে দেখেছো? কথাটা শুনতে ভীষণ অদ্ভুত লাগছে সুরজিৎ। আমাকে দয়া করে সবটা খুলে বলো। আমি জানতে চাই তোমার কাছ থেকে, জীবনটা কেন এতটা কঠিন হয়ে গেল তোমার কাছে? নিশ্চয়ই কোনো কঠিন বাস্তব তোমার সামনে এসে ধরা দিয়েছিল। আমি জানি আমি তোমার জীবনে এখন রয়েছি ঠিক, কিন্তু আমার আগেও যারা এসেছে তারাও হয়তো তোমার শান্তির কারণ হতে পারেনি। তাদের মুখের দিকে তাকিয়ে তুমি তোমার জীবনটা বাঁচার চেষ্টা করেছিলে, কিন্তু ঈশ্বর তাদেরকেও তোমার কাছ থেকে নৃশংসভাবে কেড়ে নিয়েছিলেন। হ্যাঁ নিকিতা, তুমি ঠিকই বলেছ। তবে এই কেড়ে নেওয়ার পেছনে ঈশ্বরের হাত রয়েছে নাকি শয়তানের, তা আমি জানি না। সে আবার কি কথা সুরজিৎ? শয়তানের হাত রয়েছে বলতে? এমনটাও আবার হতে পারে নাকি? আমরা তো মনুষ্য সমাজে বসবাস করি। আর তাছাড়া তুমি এই আধুনিক যুগের ছেলে হয়ে এইসব কুসংস্কারে বিশ্বাস করো? সত্যি ভাবতে ভীষণ অবাক লাগছে। কেন নিকিতা, অবাক হওয়ার কি আছে? আমরা যা কিছু চোখের সামনে দেখি সেটাই কি বাস্তব? আবার যা কিছু কল্পনা করি সেটা যদি বাস্তবের রূপ নিয়ে নেয়, তাহলে কল্পনার দোষটা কোথায় থাকে? সবটাই তো আমাদের মনের মধ্যে তৈরি করা নির্ভুল সত্য ছাড়া আর কিছুই নয়। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অতীতকে প্রত্যক্ষ করলে ঠিক কেমন মনে হয় তুমি জানো? সে অনুভূতি হয়তো পৃথিবীর অনেকের কাছেই নেই। তবে আমি সমস্ত কল্পনাকে বাস্তবে রূপ পেতে দেখেছি। চোখের সামনে একের পর এক সত্যগুলোকে মেনে নিতে শিখেছি। জীবনটা অনেক কিছু দেখিয়েছে নিকিতা। এই অল্প সময়ের মধ্যে ঈশ্বর এবং শয়তানের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে তা বুঝতে পেরেছি। আশা করি আমার কথাগুলো শোনার পরে তুমিও আজ বুঝতে পারবে। আমি তোমার কথাগুলো শোনার জন্য উৎসুক হয়ে রয়েছি সুরজিৎ। একটা দিন অফিসে কাজ থেকে ছুটি নিয়ে এই গঙ্গার ধারে এসেছি তোমার সাথে সময় কাটাতে, তোমার জীবনের অধরা সত্যগুলোকে জানতে। তুমি নির্দ্বিধায় আমার কাছে তোমার মনের কথাগুলো খুলে বলতেই পারো। চিন্তা করো না, আমি এই কথাগুলো পাঁচকান করব না। এই সত্য শুধু আমার মধ্যেই নিহিত থাকবে। সুরজিতের মুখের দিকে তাকিয়ে আবার আরেকবার চোখের কোণটা মুছে নিল নিকিতা। সুরজিতের চোখ তখন গঙ্গার দিকে স্থির হয়েছিল। গঙ্গার স্নিগ্ধ শীতল হাওয়া ওদের শরীরকে স্পর্শ করে আবার চলে যাচ্ছিল। ছায়াঘেরা অঞ্চলটাও সেদিন ওদের কাছে অনেক প্রশ্ন করতে চাইছিল। ঠিক এরকমই একটা মুহূর্তে সুরজিতের চোখের পাতাগুলো সামান্য ভিজে গেল। তারপর সে বলতে শুরু করলো, জীবনটা একটা নতুন পথের দিশারি হয়ে উঠেছিল। স্বাধীন চেতা মানসিকতা নিয়ে আমি চিরকালই বাঁচতে পছন্দ করি। তখন আমার জীবনটাতে বয়ে যাচ্ছিল এক অদ্ভুত ঝড়। স্বপ্নে দেখা একটা মেয়ের মুখ বারবার চোখের সামনে ভেসে আসছিল। এই ইতিহাস যে নতুন এমনটা নয়, সেই মুখটা গতকাল আমার স্বপ্নে এসেছে। ছোটবেলা থেকেই কেউ যেন আমাকে তার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি বহুবার এই শহরের বুকে তাকে খুঁজে বেড়ানোর চেষ্টা করেছি, কিন্তু কোথাও দেখতে পাইনি। তার অস্তিত্ব রয়েছে ঠিকই, কিন্তু আমার কাছে ধরা দেয় না। আমি তখন ফটোগ্রাফি শিখতে বিদেশ গেছিলাম। ইংল্যান্ডের ব্রিটিশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে চেয়েছিলাম। ছোটবেলা থেকে এটা আমার স্বপ্ন ছিল বলতে পারেন। ব্রিটিশ ইনস্টিটিউট থেকে ফটোগ্রাফি শিখে দেশে ফিরব। আমাকে আমার বাবা বলতেন, জীবনে যদি সত্যিকারের কিছু করতে হয় তাহলে নিজের স্বপ্নগুলোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করতে নেই। ঈশ্বরের কৃপায় আমাদের অর্থের অভাব কোনোদিন ছিল না। তাই আমার বাবা আমার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আমাকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন পড়াশোনা করার জন্য। ওখানকার পরিবেশের সাথে প্রথম মানিয়ে নিতে আমার খুব কঠিন মনে হচ্ছিল, কিন্তু এই কঠিন জীবনটাকে সহজ করে দেওয়ার জন্য আমার জীবনে এসেছিল মঞ্জিষ্ঠা। সেও একজন ভারতীয় ছিল, তবে বাঙালি নয়, পাঞ্জাবি। পাঞ্জাবের অমৃতসরে থাকতো। ওর বাবা ছিলেন অমৃতসরের একজন বড় ব্যবসায়ী। ও মডেলিং শেখবার জন্য ব্রিটিশ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল। আমাদের ফটোগ্রাফি সেশন নেওয়ার সময় একদিন ওদের গ্রুপের সাথে দেখা হয়েছিল। তখনই জানতে পেরেছিলাম যে ও মডেলিং শেখার জন্য এখানে এসেছে। মঞ্জিষ্ঠাকে প্রথমবার দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিল। ওর অজান্তেই আমি ওর প্রেমে পড়ে গেলাম। এরপর কাজের ফাঁকে ফাঁকে আমাদের প্রায়ই দেখা সাক্ষাৎ শুরু হয়। তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। মঞ্জিষ্ঠা আমার চোখের ভাষা বুঝতে পেরেছিল। আমি বাঙালি জেনেও সেও পিছিয়ে যায়নি। ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফটোগ্রাফির সেশনগুলো হচ্ছিল। ওই সময়গুলোতে ও আমার পাশে থাকতো। আমি ওখানে কিছুদিনের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম।
আমাদের দেখা দেখি ও ঠিক আমার পাশের ফ্ল্যাটটাতেই এসে উঠেছিল। আমার কাছে আনন্দের সীমা ছিল না। প্রতিদিন যার ছবিটা বুকের মধ্যে করে রাত্রে শুয়ে যেতাম, তাকে এত কাছ থেকে দেখতে পারবো, এক সীমাহীন প্রত্যাশা তৈরি হলো। কিন্তু তবুও মুখে কিছু বলার সাহস পেলাম না। এরপর আমরা দুজন একসাথে অনেক জায়গায় ঘুরে বেড়াতে লাগলাম। বিকেলবেলা কাজের শেষে কাছে পিঠে কোনো রেস্তোরাঁয় গিয়ে বসতাম। অনেকক্ষণ ধরে একে অপরের সাথে গল্প করতাম। আমার কাছে গল্প করার চেয়েও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল ওকে দেখা। প্রাণ ভরে দেখতাম খুব সুন্দর চোখ দুটোকে, কি অপূর্ব ছিল সেই গভীরতা। একদিন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। আমার দিকে তাকালো, আমার কাছে এসে দাঁড়ালো। আমার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো। ভাবলাম সে বোধহয় আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে। এখানেই হয়তো সব সম্পর্ক শেষ করে আজকে অনেক দূরে চলে যাবে। কিন্তু আমার ভাবনা ভুল ছিল। ও আমার কাছে এসে আমার হাত দুটো ধরে বলল, আই লাভ ইউ সুরজিৎ। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কোনোদিন বলতে পারিনি। তবে আজ এই মুহূর্তে আমি তোমার কাছে কনফেস করলাম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সেদিন মঞ্জিষ্টার কথাগুলো আমার মনে স্বপ্নের মতো মনে হয়েছিল। মনে হচ্ছিল চোখের সামনে সবকিছু সত্যি হতে দেখছি। আমিও সাত পাঁচ না ভেবে ওর দিকে আরো কিছুটা এগিয়ে গেলাম। সাথে সাথে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু সেদিন রাতেই ঘটলো একটা অদ্ভুত ঘটনা। মঞ্জিষ্টাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। দুজনেই ভীষণ খুশি ছিলাম। তবে পরের দিন কাজের কথা মনে পড়তেই সেদিন রাতে আর কোনো কথা বলার সুযোগ হলো না আমাদের। যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। স্বপ্নের মধ্যে দেখতে পেলাম সেই মানুষটাকে, যার সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক তৈরি হয়নি। একটা মেয়ের মুখ। কুয়াশা ঘিরেছিল পুরো জায়গাটা। একটা পাহাড়ি এলাকা, চারিদিকে জঙ্গল। নিস্তব্ধতা বিরাজ করছিল গোটা জায়গাটায়। তার মধ্যে থেকে সারিবদ্ধভাবে ধোঁয়াগুলো আমার দিকে ধেয়ে আসছিল। সে বারবার আমাকে হাতছানি দিয়ে নিজের দিকে ডাকছিল। কি ভীষণ প্রতীক্ষা ছিল ওই দুটি চোখে। মনের সবটা যেন সে উজাড় করে দিতে চাইছিল আমাকে। খুব কাছে এসে আমাকে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করে রয়েছি। এই পাহাড় পর্বত পেরিয়ে যেদিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে, সেদিন তুমি শুধু আমার হয়ে যাবে। পৃথিবীর আর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে দূরে করতে পারবে না। আমি চমকে উঠলাম। মনে হলো কেউ যেন খুব কাছ থেকে আমাকে দেখছে, কিছু বলতে চাইছে প্রতিটা মুহূর্তে। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না। পৃথিবীতে এক নিমেষে আমার চোখের সামনে এসে ধরা দিয়েছিল। মনে হচ্ছিল সবকিছু ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাই। কিন্তু কেউ যেন আমার পাটা আটকে রেখেছিল। বিশ্বাস করো নিকিতা, আমি এই মেয়েটাকে চিনি না, এমনকি কোনোদিন দেখিও নি। বিদেশে থাকাকালীন প্রথম তার মুখটা আমার চোখের সামনে এসে ধরা দিয়েছিল। কিন্তু কোনো রকমের সাহস জুগিয়ে আমি ঠিক করেছিলাম এর সত্যতা যাচাই করে দেখার। সেটা করতে গিয়ে সব থেকে বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছিল আমাকে। পরের দিন এই দুর্ঘটনার কথা আমি মঞ্জিষ্টাকে জানাই। তখন সে আমাকে বলেছিল একটা মানুষের কাছে নিয়ে যাবার কথা। এই লোকটিকে নাকি সে চিনত। ওয়েস্টমিনস্টার শহরে থাকতেন তিনি। মঞ্জিষ্টাকে সঙ্গে নিয়ে আমি ওনার কাছে গেছিলাম। লোকটির ঘরখানা ছিল বড় অদ্ভুত। বাড়ির উল্টো দিকে ছিল একটা কবরখানা। এরকম একটা পরিবেশে থাকার কথা ভাবলে যে কোনো মানুষের গায়ে কাঁটা দিতে পারে। কিন্তু ওই বয়স্ক ভদ্রলোক নাকি ওই জায়গাটিকে সব থেকে বেশি পছন্দের জায়গা বলে মনে করতেন। আমি প্রথম লোকটিকে দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম। কবরখানার পাশে জমি কিনে যে কেউ এত বড় বাড়ি বানিয়ে থাকতে পারে, তা আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারি। লোকটি আমাদের বলেছিল জাগতিক পৃথিবীর সাথে তার নাকি সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন তিনি শুধু মৃতদের সাথে থাকেন, তাদের কথা শোনেন এবং তাদের সাথেই কথা বলেন। এটাই নাকি তার জীবনের মূল প্রাসঙ্গিকতা হয়ে দাঁড়িয়েছে। তোমার আর আমার কাছে যেটা অবিশ্বাস্য, ওই মানুষটির কাছে সবকিছুই বিশ্বাসযোগ্য বলে মনে হতো। ওনার বাড়িতে যেতেই উনি আমাদের একটি ঘরে নিয়ে গেলেন। ঘরের মধ্যে আলো বাতাস ঢোকার সব পথ বন্ধ। মৃতরা নাকি এরকম একটা পরিবেশে থাকতে সব থেকে বেশি পছন্দ করে।
মৃতদের সাথে থাকতে থাকতে ওই মানুষটাও নিজেকে মৃত বলে মনে করতে শুরু করেছিলেন। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমাদের দুজনের দিকে দুটি লাল পানীয়ের গ্লাস এগিয়ে দিয়ে বললেন, চুপচাপ এটা খেয়ে নাও। তোমরা আমার মতো মন্ত্রসিদ্ধ নয়, কাজেই তোমাদের উপর কোনো উপচার করতে গেলে এই মৃত শক্তিদের দ্বারা তোমরা আক্রান্ত হতে পারো। ওনার কথাগুলোর কোনো মাথা মুন্ডু আমরা কেউই বুঝতে পারলাম না, তবুও যা বলছেন সেটাই করতে বাধ্য ছিলাম। তরল পানীয়টা গলায় ঢালতেই আমার শরীর থেকে যেন কিছু একটা বেরিয়ে গেল। চোখগুলো প্রচন্ড জ্বালা করতে লাগলো। আমি সহ্য করতে না পেরে চোখের পাতাগুলো বন্ধ করে ফেললাম আর একেবারে সজোরে মা বলে চিৎকার করে উঠেছিলাম। চোখ খুলতেই দেখলাম লোকটি আমার ডান কাতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের জন্য জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম হয়তো। চোখ খুলতেই লোকটিকে দেখে চমকে উঠলাম। লোকটি বললেন, তোমার জন্য সে অপেক্ষা করছে। আমি কেন? পৃথিবীর কোনো শক্তি তোমাকে তার কাছ থেকে দূরে করতে পারবে না। তুমি এটা মেনে নাও। যত তাড়াতাড়ি তুমি সত্যিটা মেনে নিতে পারবে তোমার পক্ষে ততটাই ভালো। লোকটি কারই বা অপেক্ষা করার কথা বলছিল? সুরজিতের স্বপ্নে যেই মেয়েটি বারবার আসে, সে মেয়েটি বা কে? এরপর কি হয়েছিল জানতে আমাদের পরবর্তী পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন। আপনারা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবং সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সত্যি ভৌতিক কাহিনীকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।